আজকে শুনছেন লিপিকা বিশ্বাসের লেখা বিক্রমভিলা রহস্যের পরবর্তী অংশ। স্নিগ্ধা ঘরে ঢুকে খাটের ওপর বসল। সে কি করবে বুঝতে পারছে না। সে তার মাকে সব কথা বলবে বলে মোবাইলটা হাতে নিল। মায়ের নাম্বারটা চাপতে গিয়েও চাপল না। মাকে বললে সে এক্ষুনি বলবে ওখান থেকে ফিরে কলকাতায় চলে আসতে, চিন্তাও করবে। স্নিগ্ধা মাকে আর ফোন করল না, কিন্তু চুপ করেও তো থাকা যায় না। তাদের সবার জীবন এখন সংকটে, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। স্নিগ্ধা ভাবল, মা কাকিমার ওপর ভূত পেতনিরা ভর করেনি তো? একজন তান্ত্রিকের খোঁজ করতেই হবে, কিন্তু কিভাবে তান্ত্রিকের খোঁজ করবে সে? স্নিগ্ধা মোবাইলে তান্ত্রিক লিখে সার্চ করার জন্য চাপল। মোবাইলটা বন্ধ হয়ে গেল। স্নিগ্ধা মোবাইলটা অন করার চেষ্টা করছে, কিন্তু অন হচ্ছে না। মোবাইলে চার্জ আছে, তাও কেন বন্ধ হলো সে বুঝতে পারছে না। তন্ময় ঘরে ঢুকে বলল, বাড়ির ইলেকট্রিকের লাইন চেক করা হয়েছে, কিন্তু অমল মিস্ত্রি কোনো ত্রুটি পেল না। ওর পরিচিত আরেকজন মিস্ত্রির সাথেও কথা বলেছে, সে কাল আসবে বলেছে। বুঝতে পারছি না কি হলো। স্নিগ্ধা বুঝতে পারছে, যে মিস্ত্রি আসুক না কেন, এ বাড়ির আলো কিছুতেই জ্বলবে না। তন্ময়ের রাগ গিয়ে পড়ল মৃন্ময়ের ওপর। সে সারাদিন ঘরে পড়ে থাকবে, এসবগুলো তার সাথে মিলে দেখতে পারবে। ব্যবসাপাতির কি হাল হচ্ছে কে জানে। সে জোর পায়ে হেঁটে মৃন্ময়ের ঘরের সামনে গেল। বিকট নাকডাকার গর্জন এখনও হয়ে যাচ্ছে। তন্ময় রেগে গিয়ে জোরে দরজায় টোকা দিয়ে বলল, মৃন্ময়, এই মৃন্ময়। মৃন্ময় কিছুক্ষণ পরে দরজা খুলে বলল, কিছু বলছো দাদা? সিংহের মতো গর্জন করে নাক ডাকা কবে থেকে ধরেছিস রে? বলি, খাওয়া দাওয়া কাজকর্ম এসব কিছু লাগবে না? অনিয়মের একটা সীমা আছে তো। বাবা কাকু বাড়ি নেই, আর তোরা যা ইচ্ছা তাই করে যাচ্ছিস। পড়াশোনার পাঠ তো চুকিয়েই দিয়েছিস, ব্যবসাপাতির পাঠও কি দেখার দরকার নেই তোদের? যা তাড়াতাড়ি খেয়ে ব্যবসাগুলোর একটু খবর নিয়ে আয় তো। তন্ময় লক্ষ্য করল মৃন্ময়ের চোখ দুটো লাল টকটক করছে। তোর চোখেও কি সমস্যা হয়েছে নাকি? না দাদা, চোখ দুটো জবা ফুলের মতো লাল দেখাচ্ছে কেন? ঘুমাচ্ছিলাম তো সেই জন্য, এক্ষুনি ঠিক হয়ে যাবে। বাড়ির ইলেকট্রিকের লাইনে নিশ্চয়ই কোনো গণ্ডগোল হয়েছে। সুইচ টিপলে বাল্বগুলো ভেঙে যাচ্ছে, অথবা আলো জ্বলছে না, নয়তো লো ভোল্টেজ হচ্ছে। অমল মিস্ত্রি লাইনে কোনো ত্রুটি দেখতেই পেল না। তুই তো একজন ভালো মিস্ত্রির খবর নিয়ে আসতে পারিস। অমল মিস্ত্রি ছাড়া ভালো মিস্ত্রি তো এখানে নেই এলাকায়। যে এলাকায় আছে সেই এলাকা থেকে তো আনতে হবে। দাঁত মেজে নিচে আয় বলে তন্ময় চলে এলো। স্নিগ্ধার মোবাইলটা আবার চালু হয়েছে। সে যখনই মোবাইলে তান্ত্রিক লিখে সার্চ করতে যাচ্ছে, তখনই মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে। আশেপাশে কি কোনো অশরীরী আত্মা আছে? তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে এদিক ওদিক তাকালো। সে বুঝতে পারল অশরীরী আত্মারা এ বাড়ির ভেতরে বাইরে সর্বত্র ঘুরছে। স্নিগ্ধার মাথায় ঢুকছে না, একটা সুন্দর হাসি খুশি পরিবারে হঠাৎ ভূত পেতনিটা ঢুকলো কী করে? এ রহস্য তাকে জানতেই হবে। এখনও ভূত পেতনিরা তার আর তন্ময়ের কোনো ক্ষতি করেনি, তবে যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। তারা ক্ষতি করার আগে একজন তান্ত্রিকের সাহায্য নিতে হবে। কিন্তু কিভাবে সে সাহায্য নেবে? অনির্বাণদাকে কি সব কথা বলবে, নাকি হরিকাকাকে বলবে, নাকি নিজেই আগে ভালো করে দেখে শুনে একটা ব্যবস্থা নেবে? অনেক ভেবেচিন্তে সে হরিকাকাকে বলা সমীচীন মনে করল। দুপুরবেলা তন্ময় খেয়ে উপরে গেছে। স্নিগ্ধা হরিপদকে বলল, হরিকাকা, তোমাকে একটা কথা বলবো। সংকোচ করছো কেন? বলো না মা। এ বাড়ির ভেতরে কি তুমি কোনো ভূত পেতনি দেখেছ? হরিপদ অবাক হয়ে বলল, না তো। এ কথা বলছো কেন? স্নিগ্ধার মুখে চিন্তার ভাঁজ দেখে হরিপদ বলল, তুমি দেখেছ? স্নিগ্ধা চুপ করে রইল। বাড়িতে কি করে ভূত থাকবে? তবে মন্দিরের দিকে আছে, আমি দেখেছি। ওদিকে যেও না। এখানে কোনো ভালো তান্ত্রিক আছে? তান্ত্রিকের কাছে গিয়ে কি করবে তুমি? দরকার আছে। না মা, আমি জানি না, তবে খোঁজ করব। তাড়াতাড়ি খোঁজ করো তো হরিকাকা, আমাদের সবার ভীষণ বিপদ।
তন্ময়কে এ কথা বলো না, ও ভীষণ ভীতু। আমি কি জানি না সে কথা? তোমার চেয়ে ভালো জানি। আমি একদিন অন্ধকারে সাদা ধুতি পরে আসছিলাম, বড় খোকা আমাকে দেখে ভূত ভেবে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে মাথায় জল দিয়ে ফুঁ দিয়ে কত কিছু করে তবে ওর জ্ঞান ফিরেছিল। তুমি নিশ্চিন্তে থাকো মা। স্নিগ্ধা দোতলায় গিয়ে দেখল তন্ময় ঘুমাচ্ছে। সে তার পাশে শুয়ে পড়ল। স্নিগ্ধার নানা চিন্তায় ঘুম আসছে না। হঠাৎ তার পল্লবীর কথা মনে পড়ল। সে তাকে তাদের ফলের বাগানে নিয়ে যাবে বলেছিল। স্নিগ্ধা তন্ময়কে ঠেলা দিয়ে বলল, এই শোনো, আমি পল্লবীর সাথে ওদের ফলের বাগানে যাচ্ছি। যাও, তাড়াতাড়ি চলে আসবে। স্নিগ্ধা চাদরটা গায়ে দিয়ে মোবাইলটা হাতে নিয়ে নিচের তলায় নেমে বাড়ির পিছনের দিকে যাচ্ছে। সে কিছুটা যাওয়ার পর দেখল সেই বীভৎস চেহারার পাখিটি একটা গাছের ডালে বসে আছে। সে মোবাইলে পাখিটির ছবি তুলল। এবার সে পুকুরের কাছে গেল। পল্লবী পুকুরের সিঁড়িতে বসে আছে। স্নিগ্ধা তাকে দেখে বলল, কখন এসেছো? পল্লবী পিছন ফিরে বলল, এই একটু আগে। চলো তোমাদের ফলের বাগানে। তোমার কর্তাকে বলে এসেছো? হ্যাঁ, ও আমার সাথে তোমাকে যেতে বলেছে। কি যে বলো, তোমার সাথে যেতেও বারণ করতে পারে? ও, তোমার সাথে দেখা করার জন্য ভেতরে ভেতরে কষ্টও পাচ্ছে। তোমাদের বাড়িতে লজ্জায় যেতে পারছে না। তাই? আমার সাথে পরিচয়ের আগে যদি তন্ময় জানতো বাড়ির... থাক ওসব কথা, চলো, ওখানে কিন্তু শ্মশান আছে। তোমার ভয় করবে না তো? আমি অত সহজে ভয় পাই না। বেশ সাহসী তো তুমি। আমি কিন্তু আবার বেশ ভীতু। তোমাকে দেখে তো তা মনে হয় না। মানুষকে উপর থেকে দেখে একদম বিশ্বাস করবে না। স্নিগ্ধা আর পল্লবী মন্দিরের পিছনের গেটের কাছে এলো। এখানটা একটু পরিষ্কার আছে। গেটে কোনো তালা নেই। গেট দিয়ে পল্লবী আসা যাওয়া করে। এজন্য বোধহয় ছোট পথের মতো তৈরি হয়েছে। চারপাশ ঝোপ জঙ্গলে ভর্তি। জঙ্গলের পাশ দিয়ে তারা যাচ্ছে। স্নিগ্ধা শীতল হাওয়ায় বেশ শীত করছে। সে চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। কিছুটা পথ যাওয়ার পর বিরাট ফলের বাগান। পল্লবী বলল, এই বাগানটা আমাদের। বাহ, চমৎকার তো। স্নিগ্ধা ঘুরে ঘুরে বাগানটি দেখতে লাগলো। কুল, সবেদা, ডালিম, আমলকি, জলপাই, পেয়ারা ইত্যাদি নানা রকমের ফল ঝুলে আছে গাছে। স্নিগ্ধা অবাক চোখে দেখছে। প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য যেন এই গ্রামেই ঢেলে দিয়েছেন। পল্লবী কয়েকটা কুল ছিঁড়ে স্নিগ্ধার হাতে দিয়ে বলল, খাও। স্নিগ্ধা কুলে এক কামড় বসিয়ে বলল, ভীষণ মিষ্টি তো, তুমিও খাও। আমি সবসময় খাই, এখন খাবো না, তুমি খাও। স্নিগ্ধার হঠাৎ চোখ গেল একটা আম গাছের দিকে। আম গাছের পাতার আড়ালে বসে আছে সেই বীভৎস চেহারার পাখিটি। তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নিগ্ধা ভাবছে, এই পাখিটা এখানে এলো কেন? এ কি পাখি নাকি অন্য কিছু? ভূত নয় তো? স্নিগ্ধার কেমন ভয় করে উঠল। সে পাশে তাকালো, পল্লবী নেই। সে এদিক ওদিক তাকিয়েও পল্লবীকে দেখতে পেল না। সে মোবাইলে পাখিটির ছবি তুলেছে। পাখিটি হঠাৎ তার দিকে উড়ে আসছে। পাখিটিকে আরও বীভৎস লাগছে। তার রাগী চাইনি দেখে মনে হচ্ছে যেন সে চোখ দিয়েই স্নিগ্ধাকে গিলে খাবে। পাখিটির চোখ দিয়ে মাঝে মাঝে আগুনের ফুলকি বেরোচ্ছে। স্নিগ্ধা দৌড়াচ্ছে, পাখিটি তার পিছন পিছন যাচ্ছে। স্নিগ্ধার পরনে শাড়ি রয়েছে, তাই সে ভালোভাবে দৌড়াতে পারছে না। শাড়িতে পা আটকে যাচ্ছে। সে শাড়িটা কিছুটা উপরে তুলে ধরে গাছপালার ভেতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে। চাদরটা তার গায়ের থেকে পড়ে গেল। কিছুটা দূরে গিয়ে হাত থেকে মোবাইলটাও পড়ে গেল। সে মোবাইলটা তোলার জন্য পিছন ফিরল। পাখিটা তাকে প্রায় ধরেই ফেলেছে। সে মোবাইলটা না তুলে সামনের দিকে ফিরে আবার দৌড়তে লাগলো। সামনে দেখলো একটা চিতা জ্বলছে। চিতার ভিতরে দাঁড়িয়ে একজন যুবক ভয়ঙ্করভাবে অট্টহাসি দিচ্ছে। যুবকটির চারদিকে ভয়ঙ্কর আগুন। স্নিগ্ধা ভয় পেয়ে সেখান থেকে সরতে গেল। তার পা মাটির ডেলায় বেঁধে গেল। সে হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারালো। স্নিগ্ধার জ্ঞান ফিরল। সে দেখল তার চোখে মুখে জল। পল্লবী পাশে বসে রয়েছে। সে তাড়াতাড়ি উঠে বসে এদিক ওদিক তাকাচ্ছে।
এটা তো শ্মশান। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। পল্লবী বলল, কি দেখছো? চিতা। পল্লবী হাত দিয়ে দেখিয়ে বলল, মানুষ মারা গেলে ওখানে পোড়ানো হয়, চিতার আগুন জ্বলে তো। চিতা জ্বলছে কই? চিতার আগুন তো নিভে গেছে। আজ কেউ মরা পোড়াতে আসেনি। আমি চিতার আগুন জ্বলতে দেখলাম। একজন যুবক। পল্লবী তার কথার মাঝে বলল, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি চলো, তোমার কর্তা আবার তোমাকে খুঁজতে বেরোবে। স্নিগ্ধার পায়ে যন্ত্রণা অনুভব করলো। এতক্ষণ চিতা আর চিতার দাঁড়িয়ে অট্টহাসি দেওয়া যুবকটি এদিক ওদিক তাকিয়েও খুঁজতে গিয়ে তার পায়ের ব্যথার দিকে মনোযোগ হয়নি। তার পায়ের বুড়ো আঙুল ওর তর্জনীর নখ উঠে গেছে। সেখানে থ্যাতলানো জার্মানি পাতা ও তার রস লেগে আছে। স্নিগ্ধা বুঝতে পারল পল্লবী দিয়েছে। পল্লবী বলল, এই নাও তোমার চাদর আর মোবাইল। কোথায় পেলে তুমি? পল্লবী তার ওড়নার একপাশে বাঁধা কয়েকটা সবেদা স্নিগ্ধার আঁচলে দিয়ে বলল, আমি এগুলো পারতে একটু দূরে গিয়েছিলাম, এসে দেখি তুমি নেই। এদিক ওদিক খুঁজতে খুঁজতে তোমার চাদরটা পেলাম। কিছুটা দূরে এসে মোবাইল পেলাম। বুঝলাম তুমি শ্মশানের দিকে এসেছো। এখানে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। তোমার পায়ের দুটো নখ উঠে গেছে, রক্তে ভেসে যাচ্ছে। জার্মানি পাতার রস দেওয়াতে ক্ষতস্থানের রক্ত পড়া বন্ধ হলো। ভয় পেয়েছো কি? না। স্নিগ্ধা কথাটা বলল বটে, কিন্তু তার বুকটা এখনও দুরু দুরু কাঁপছে। সে যা দেখল তা কি তার মনের ভ্রম? তা কি করে হয়? সে ভূতপেতনিতে বিশ্বাস করে না, কিন্তু বিক্রম ভিলায় এসে যা যা দেখেছে তাতে সে ভূত বিশ্বাসে না করে পারছেও না। সব কিছু তো তার চোখের ভুল হতে পারে না। এই রকম নানা ভাবনায় সে ডুবে গেল। পল্লবী বলল, কি এত ভাবছ? জানি কিছু দেখে ভয় পেয়েছ। তোমাকে আগেই বলেছিলাম এখানে শ্মশান আছে। স্নিগ্ধা ভাবছে, ওকে কি বলবো পাখির কথা, চিতার যুবকটির কথা? না থাক, বিশ্বাস করবে না, বরং হাসবে। স্নিগ্ধা বলল, ভয় পাইনি, হোঁচট খেয়ে পড়েছি। একটু দেখে শুনে হেঁটো, মাটির ডেলা রয়েছে। আমাদের এই রকম জায়গায় হাঁটার অভ্যাস হয়ে গেছে, কিন্তু তোমাদের গ্রামগঞ্জের মাঠে ঘাটে জ্বলা তো অভ্যাস নেই। স্নিগ্ধা উঠে দাঁড়িয়ে চাদরটা গায়ে জড়ালো। মোবাইলটা হাতে নিয়ে সে পল্লবীর সাথে আসছে। পল্লবী বলল, সবেদা খাও? পরে খাবো। খাও না। ইচ্ছা করছে না। ঠিক আছে, মনে করে খেও। খাবো। পল্লবী বিক্রম ভিলার কাছে এসে বলল, তুমি কোন গেট দিয়ে যাবে? মন্দিরের পিছনের গেটে নাকি সামনের গেট দিয়ে? পেছনের। বেশ, তোমায় ভেতরে পৌঁছে দিয়ে আসি। না না, আমি যেতে পারবো। বড় বড় সাপ আছে কিন্তু। স্নিগ্ধা এদিক ওদিক তাকিয়ে একটা লাঠি নিয়ে মুখে একটু হাসি দিয়ে বলল, কিচ্ছু হবে না, তুমি সাবধানে বাড়ি যাও। ওকে বলে পল্লবী চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে। স্নিগ্ধা মন্দিরের পিছনের দিকে গেট খুলল। সে ভাবল, গেটটাতে তালা দিয়ে রাখে না কেন? চোর খারাপ লোকেরা সহজেই তো ঢুকে যেতে পারে। এখান দিয়েই মনে হয় লোক ঢুকে আমাদের ঘরে ঢুকেছিল। তন্ময়কে বলবো এখানে তালা লাগানোর কথা। পল্লবীকে সামনের গেট দিয়ে আসতে বললে হতো, এতে ও অকস্মাৎ না হয়। ও বুদ্ধিমান মেয়ে, বুঝিয়ে বললে রাগ করবে না। মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে। স্নিগ্ধা বুঝতে পারছে হরিপদ পুজো দিতে এসেছে। একটা বড় সাপ সরু রাস্তার মাঝখান দিয়ে চলে গেল। স্নিগ্ধা মনে মনে বলল, হরি কাকা ঠিকই বলেছে, এখানে প্রচুর সাপ রয়েছে। স্নিগ্ধা সাবধানে মন্দিরের সামনে গেল। সে সেখানে দাঁড়িয়ে বাবা মহাদেব ও মা কালীকে উদ্দেশ্য করে প্রণাম করল। তারপর তাড়াতাড়ি ওখান থেকে সরে বাড়ির দিকে পা বাড়ালো। হরি কাকা দেখতে পেলে আবার রাগ করবে, মানুষটা ভীষণ ভালো। স্নিগ্ধা বাড়িতে ঢুকলো। তন্ময় সামনের গেটে দাঁড়িয়ে রয়েছে। সে স্নিগ্ধাকে দেখে বাড়ির ভেতরে ঢুকে বলল, এতক্ষণ কি করছিলে? স্নিগ্ধা মুখে একটু হাসি এনে বলল, অনেক কিছু দেখছিলাম। সে আঁচল থেকে কয়েকটা সবেদা বের করে বলল, এগুলো পল্লবী দিয়েছে। ভেতরে যাও, শাড়িতে তো ধুলোবালি লেগেছে, পাল্টে নাও। স্নিগ্ধা শাড়ির দিকে তাকালো। সত্যি তো,
শাড়িতে ধুলোবালিতে ভর্তি। সে পড়ে গেছে তখনই হয়তো লেগেছে, এতক্ষণ সে লক্ষ্যই করেনি। তার সাথে যা যা ঘটে গেছে তাতে সে লক্ষ্য করবেই বা কী করে? এখনও তার বুকটা কাঁপছে। স্নিগ্ধা দোতলায় গিয়ে আলনা থেকে শাড়ি নিয়ে বাথরুমে ঢুকলো। সে পায়ে জল দিয়ে উঠে যাওয়ার নখ দুটোতে জল লেগে জ্বলে উঠল। তন্ময় নখ উঠে গেছে দেখতে পেলে বকবে। স্নিগ্ধা গরম জলে ঠান্ডা জল মেশালো, তারপর শাড়ি খুলে বালতির ভেতরে রেখে ভালো করে হাত পা ধুয়ে নিল। এবার আলনা থেকে আনা শাড়িটা পরেছে। হঠাৎ তার মনে হলো পাশের দেওয়ালে থাকা আয়নায় একটা ছায়া। সে আয়নার দিকে তাকালো, কিছুই নেই। সে ভাবল, এ কী হচ্ছে আমার? আয়নায় ছায়া পড়েছিল মনে হলো। আমি তো ভীতু নই, তবে সব কিছুতে ভয় পাচ্ছি কেন? বাথরুমে আবার কে থাকবে? বাথরুমে কিছু নেই তো বলে চারদিকটায় তাকিয়ে স্নিগ্ধা ঘরে গিয়ে কাপড় পরল। স্নিগ্ধা মোবাইলটা নিয়ে খাটের ওপর বসলো। সে বিভৎস চেহারার পাখিটির ছবি দেখার জন্য গ্যালারিতে গিয়ে ফটো দেখতে লাগলো। গাছপালার ছবি আছে, কিন্তু বিভৎস পাখিটির কোনো ছবি নেই। স্নিগ্ধা অবাক হয়ে গেল। সে নিজের হাতে পাখিটির ছবি তুলেছে। সে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পাখিটির ছবি কোথায় আছে সেটা দেখছে। তন্ময় এসে বলল, এত মনোযোগ দিয়ে কি দেখছো? একটা বিভৎস পাখির ছবি তুলেছিলাম, এখন আর পাখিটাকে দেখতে পাচ্ছি না। দেখি তো বলে তন্ময় স্নিগ্ধার হাতের থেকে মোবাইলটা নিয়ে দেখতে লাগলো। তন্ময় হেসে স্নিগ্ধাকে মোবাইলটা ফিরিয়ে দিয়ে বলল, সবই তো দেখছি গাছপালার ছবি, বিভৎস পাখির ছবি নেই তো। কি দেখতে কি দেখেছো তার ঠিক আছে? পাখিটা বিভৎস দেখতে, চোখ দুটো জ্বলছিল গো। তন্ময় হো হো করে হেসে উঠল। গাছের শুকনো পাতা দেখে ভাবছো কারোর চোখ জ্বলছে। স্নিগ্ধার খারাপ লাগলো। সে একটা সিরিয়াস ব্যাপার কথা বলছে আর তন্ময় ব্যাপারটাকে বিশ্বাসই করলো না। সে মনে মনে বলল, যা, ওকে আর কিচ্ছু বলবো না। পাখি না খুঁজে চা করো তো গিয়ে। কণিকা দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে বলল, বর্দা, চা এনেছি। তন্ময় বলল, আমার বোনটা ঠিক বুঝে গেছে, তার বর্দার চা খেতে ইচ্ছা করেছে। আয়, ভেতরে আয়, নিয়ে নাও। স্নিগ্ধা বেরিয়ে চায়ের ট্রেটা হাতে নিয়ে দেখল 2 কাপ চা আর চিকেন পকোড়া। সে বলল, এখানে আনলে কেন? নিচে নেমে খেতাম। আবার পকোড়াও করেছো? শুধু তুমিই খাটবে, আমাকে কিছু করতে দেবে না? কণিকা মৃদু হেসে বলল, শুধু চা আর চিকেন পকোড়া করেছি, বর্দা খেতে ভালোবাসে তো, ঠান্ডায় তোমাদের নিচে যেতে হবে না। তন্ময় বলল, মৃন্ময়কে দিয়েছিস? হ্যাঁ। তুই খেয়েছিস? পরে খাবো। কণিকার মুখটা বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে। তন্ময় বলল, তোর কি কোনো অসুখ করেছে বোন? না তো, মুখটা অমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন রে? কিচ্ছু হয়নি বর্দা বলে কণিকার নিচে চলে গেল। স্নিগ্ধা ট্রেটা খাটের ওপর রেখে একটা কাপ তুলে নিয়ে চায়ে চুমুক দিয়ে বলল, আচ্ছা, কিঙ্করের সাথে কণিকার কি কোনো সমস্যা হয়েছে? জানি না গো। কিঙ্করের কাছে একটু খবর নিয়ে তো। সারাক্ষণ কণিকাকে ঘরে থাকে, ওর কাছে মোবাইলও দেখিনি। জানি না কিঙ্করের সাথে ও কী করে দেখা করে, কথা বলে। ঠিক আছে, নেব। স্নিগ্ধা এবার অন্যমনস্ক হয়ে গেল। সে বিভৎস পাখিটার কথা ভাবছে। পাখিটি তার দিকে অমনভাবে ছুটে আসছিল কেন? সে মোবাইলে পাখিটার ছবি তুলেছিল, সেজন্য কি? তন্ময় বলল, কি এত ভাবছো? স্নিগ্ধা উত্তর দিল না। তন্ময় তার হাত ধরে নাড়িয়ে বলল, কি ভাবছো? স্নিগ্ধা কেঁপে উঠে বলল, কিছু না। দেখছি কিছু ভাবছো। পাখির কথা তো? চোখ জ্বলা বিভৎস চেহারার পাখির কথা আমি কোনোদিন শুনিনি, দেখিও নি। তন্ময় হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আপনারা শুনলেন বিক্রমভিলা রহস্যের 16 ও 17 পর্ব। পর্বগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকের মতো এটুকুই। পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।